টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এই হচ্ছে বেকার ছেলের সাথে প্রেম করার কুফল। কেমন? এই যে কোনো কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নাই, শুধু প্রেমিকাকে নিয়ে ভাবে। আর যেখানে দেখা করার কথা সেখানে সময়ের 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তো এরকম বেকার থাকলে কি হবে? একটু আকারও তো ধারণ করতে হবে নাকি? আচ্ছা শোনো, কাল আমি তোমাকে 1 প্লেট ফুচকা খাওয়াবো। বাবা, কি উপলক্ষে? কালকে কি? কালকে বিশেষ দিন। কি দিন? কাল বিশ্ব টিকা দিবস। যা, সত্যি সত্যি বলো, কালকে কি? তুমি তো জানো যে আমি 2টো বাচ্চাকে পড়াই। তো ক্লাস 6-এ যে বাচ্চাটা পড়ে ওর বেতনটা পাবো কাল। তো আমার ইচ্ছা হচ্ছে আমার প্রথম ইনকাম দিয়ে তোমাকে 1 প্লেট ফুচকা খাওয়াবো। এই ইচ্ছার জন্য কত জবাবদিহিতা। ওকে, কালকে তোমার ইচ্ছা পূরণ হবে। চলো আমরা এখন যাই, এখন তুমি খাওয়াবে আমাকে। তুমি তোমার ক্যারিয়ারটা নিয়ে একটু সিরিয়াস হও। তো তোমার কি মনে হয় আমি সিরিয়াস না? আমি যথেষ্ট সিরিয়াস। তুমি যতটা আমাকে লাইট মেন্টালিটির মানুষ ভাবো, আমি অতটা লাইট মেন্টালিটির না। আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি চাকরির, না হলে আমি কি করব? আচ্ছা, এই জন্য তো আমি তোমাকে বলছি তুমি একটু বড় মামার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ তুমি কথাটা আর বলবে না। আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার মামার ফার্মে জয়েন করব। ইম্পসিবল। আমাকে এই রিকোয়েস্ট আর করবে না প্লিজ, আমার প্রচন্ড ইগো তো লাগে। তুমি এরকম ইগোইস্টিক কেন হচ্ছো? জীবনে কখনো কখনো নিজের পায়ে দাঁড়াতে গেলে একটু ইগোটা ছাড়তে হয়, একটু কম্প্রোমাইজ করতে হয়। আমি তোমাকে বলেছি বাপির সঙ্গে দেখা করতে, তুমি সেটাও করলে না। বাপি সত্যি খুবই নাইস মানুষ। বৃষ্টি, আমি না আমার যোগ্যতাটা যাচাই করতে চাই। প্লিজ, অযোগ্য হয়ে না যোগ্য একটা জায়গা দখল করে রাখতে চাই। আমি জানি তোমার ফ্যামিলির সবাই খুব ভালো পজিশনে আছে, আর আমি এটাও জানি যে তুমি আমাকে নিয়ে তোমার ফ্যামিলিতে খুব এম্বারাসড। আরে আমি কেন এমব্রেসড হব? আমার কোনো প্রবলেম নেই, তোমাকে নিয়েও প্রবলেম নেই, তোমার পজিশন নিয়েও আমার কোনো প্রবলেম নেই। প্লিজ, আমি আমি শুধু তোমার ভালোর জন্য বলেছি। তুমি দেখে আমার কথা মিস ইন্টারপ্রেট করো। ওকে ফাইন, আমি আর বলবো না কিছু। সরি, আমার এভাবে বলা ঠিক হয়নি। ফুল কিনবো না, লাগবে না। টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? ওই ভাইয়া দিস। কোন ভাইয়া দিছে? ওই ভাইয়া। আমি তোমাকে কোন নিউজটা দেওয়ার জন্য এত তোলা হয়েছে বলো তো? তোমার চাকরি হয়েছে, রাইট? মানে তুমি তুমি কি করে বুঝলে? আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি। মানে আমার যে কি রিলিফ লাগছে। থ্যাংক ইউ। ওই যে এত রিলিফ হওয়ার কিছু হয়নি, এত বড় কিছু না। এটা আইটি ফার্মের মার্কেটিং এর জব, ছোট চাকরি। আরে দ্যাটস এনাফ, তোমার একটা আইডেন্টিটি হয়েছে, ব্যাস। অবশ্য হয়েছে। জানো, আজ যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে আসছিলাম তখন একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই দোকানের ডিসপ্লেতে এত সুন্দর একটা গাঢ় সবুজ রঙের শাড়ি ছিল, কি যে সুন্দর। যদিও দামটা একটু বেশি। তারপর আই প্রমিস আমি তোমাকে ওই শাড়িটা কিনে দেবো। তারপর তুমি যখন ওই শাড়িটা পরে আমার সামনে আসবে, আমার তখন মনে হবে আমি তোমাকে এক অরণ্য ভালোবাসা দিয়েছি। আই লাভ ইউ।
আই লাভ ইউ টু। যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানেই আমার ভালোবাসার ঠিকানা খুঁজে পেয়েছি। তাই যেখানে তুমি নেই সেখানে ভালোবাসা নেই। আরে কে দিল? আম্মু তো লাস্ট উইকে দেশে এসেছে। আম্মু চায় যে আমি এখানে থেকে লেখাপড়া ক্লোজ করে দিয়ে কানাডায় গিয়ে আবার নতুন করে শুরু করি। আর বাপি যেহেতু কানাডায় সেটেল করার ডিসিশন নিয়েই নিয়েছে, আমাকে তো আসলে এখানে একা একা রেখে যাবে না। আর তোমার সিদ্ধান্ত? দেখো, আম্মুকে আমি বরাবরই ভয় পাই। আমি অনেক সাহস নিয়ে তোমার কথা বলেছি। আম্মু রাজি হয়েছে তোমার সঙ্গে দেখা করতে। দেখা করবে? কি বলবে দেখা করোনি? যারা আমিও তোমাদের সাথে কানাডা চলে যাই, ওখানে গিয়ে গৃহপালিত জামাতা হয়ে থাকি। তুমি সব কথা তো নেগেটিভলি নাও কেন? তোমার সব কথা আমার কাছে খুব নেগেটিভ মনে হয় বৃষ্টি। কি নেগেটিভ বললাম আমি? দেখো দেখো বৃষ্টি, তোমার এখনো পড়ালেখা শেষ হতে 2 বছর বাকি। তুমি পড়ালেখা শেষ করে যাবে না এটা তুমি বলতেই পারো। তাহলে আমি 2 বছর সময় পেতাম নিজে পায়ে দাঁড়ানোর। আমি বলতেই পারতাম যে আমি তোমাকে নিয়ে দেশে সংসার করতে চাই। সংসার তো আমরা কানাডা গিয়েও করতে পারি। না, পারি না বৃষ্টি। আমার পরিবারে আমি একমাত্র ছেলে, আর কোনো ভাই নেই, শুধুমাত্র একটা বোন। বোনটার পড়ালেখা চলছে, এখনো বিয়ে বাকি। বাবা এখনো অসুস্থ। আমি সব দায়িত্ব ফেলে রেখে যেতে পারি না। তোমাকে কে বলেছে দায়িত্ব ফেলে রেখে যেতে? কানাডা থেকে তুমি ভালোভাবে সব দায়িত্ব পালন করতে পারবে। বৃষ্টি, বৃদ্ধি সম্পর্কে আমারও কিছু ধারণা আছে। ওখানে মানুষ কষ্ট করে। ওখানকার সব মানুষকে রাজপ্রাসাদে থাকে, উড়ে উড়ে বেড়ায়, মাথার ঘাম পায়ে ফেলে তারপর উপার্জন করতে হয়। আমরা যতটা উদার ভাবি অতটা উদার ওরা না। কিছু সংকীর্ণ মানুষ সব জানতে একটা ভাব ধরে এই দেশে এসে ফুটানিগিরি করে। তুমি কেন এইসব নিয়ে এত এক্সাইটেড হচ্ছ আমি জানি না। আম্মু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে, তুমি কবে যাবে সেটা বলো। যাব, তুমি যেহেতু বলেছো অবশ্যই যাব। কিন্তু বৃষ্টি, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দিব। তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও প্লিজ। ওকে। তোমার নাম রায়হান, তাই না? জি কোন সাবজেক্টে পড়ালেখা করেছো? জি, পলিটিক্যাল সায়েন্সে। যখন কোনো ছেলে মেয়ে ভালো কোনো সাবজেক্টে পড়ালেখা করতে পারে না, তখন মনে হয় পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করে, তাই না? না, ঠিক বিষয়টা আসলে সেরকম না। মানে আমার নিজের ইচ্ছে ছিল পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করার। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করে মার্কেটিংয়ের চাকরি, ভেরি ইন্টারেস্টিং তো। তা তোমার বাবা কি করেন? জি, উনি একটা সময় ছোট সরকারি চাকরি করতেন, তারপর অসুস্থ হয়ে যান, এই জন্য আর্লি রিটায়ারমেন্টে যেতে হয়েছিল। সংসার চলে কিভাবে? আমার বাবার পেনশনের টাকায়। আর আমাদের একটা ছোটখাটো বাড়ি আছে। আমার বাবা মা ওখানেই থাকেন, আমার বোনও ওখানেই থাকে। বাড়িটার অর্ধেক ভাড়া দেওয়া, তো সবকিছু মিলে চলে যায়। আর তাছাড়া আমি তো এখন নতুন জবে জয়েন করেছি, আমিও মাসে মাসে কিছু টাকা পাঠাবো। তোমার মান্থলি স্যালারি কত? জি, 15,000। সামনের বছর ইনক্রিমেন্ট হবে। 15,000। জানো, আমার ড্রাইভারের স্যালারি এর চেয়ে বেশি। তুমি বোধহয় এম্বারাস হচ্ছ, ইনসাল্ট ফিল করছো। কিন্তু আমার মেয়ের জীবনের ক্ষেত্রে এই সমস্ত কিছু কোশ্চেন তো তোমাকে করতেই হবে, তাই না? আর বৃষ্টির সাথে সম্পর্ক তৈরি করার আগে তোমার বোঝা উচিত ছিল তুমি চাঁদের দিকে হাত বাড়িয়েছো। চাঁদের দিকে হাত বাড়ালে হাত তো ঝলসে যাবে, সেই ধারণা কি তোমার আছে? আন্টি, আপনি কি বলতে চাচ্ছেন সেটা যদি একটু স্পষ্ট করে বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো। দেখো, তুমি লোয়ার মিডল ক্লাসের রেগুলার ক্যালিবারের একটা ছেলে। আমার যতটুকু মনে হয় তুমি বৃষ্টিকে পছন্দ করেছো
বা বিয়ে করতে চাচ্ছ টাকার লোভে। এই সমস্ত ছেলেদের একটু টাকার লোভ থাকে। আপনি এই ধরনের ছেলে কটা দেখেছেন আন্টি, যারা শুধুমাত্র এই টাকার পেছনে ছোটে? দেখো, আমি তোমার সঙ্গে অ্যাগ্রিমেন্টে যেতে চাই না, আর তোমার সঙ্গে অ্যাগ্রিমেন্ট করব সেই যোগ্যতাও তোমার নেই। সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমি তোমার সাথে বৃষ্টিকে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো 2 মাসের মধ্যে তুমি যদি বৃষ্টিকে বিয়ে করতে রাজি হও এবং কানাডা যেতে রাজি হও, তাহলে আমি বৃষ্টির বাবাকে বলবো 2 মাসের মধ্যে এখানে এসে তোমার হাতে বৃষ্টিকে তুলে দিতে। আর যদি তুমি কানাডা যেতে রাজি না হও, আমি পরশুদিন বৃষ্টিকে তোমার হাতে তুলে দেব, কিন্তু বৃষ্টি আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, তোমাকে এখনই বলতে হবে না, তুমি চিন্তা করো, কালকে আমাকে জানো, ঠিক আছে? আমি আমার সিদ্ধান্তটা এখনই জানাতে চাচ্ছি আন্টি। আমি পরশুদিনই বৃষ্টিকে বিয়ে করব। আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। ওকে, ভেরি গুড। পরশুদিন ফ্রাইডে তুমি রাত 8টার মধ্যে চলে আসবে, কাজে রেডি থাকবে, আমি বৃষ্টিকে তোমার হাতে তুলে দেব। বৃষ্টির সুখই তো আমার সুখ। এই কি বৃষ্টি, তুমি এভাবে অলসভাবে বসে আছো কেন? পার্লারে মেয়েরায় বসে আছে, তুমি সাজগোজ করবে না? তাছাড়া মেহমান আসার সময় হয়ে গেছে মা। পার্লারের মেয়েরা বসে আছে, মেহমান আসবে কেন মা? তুমি তো অলরেডি তোমার সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছো। আর তাছাড়া রায়হান বা আমার তোমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। মা, তুমি অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছো, কষ্ট অভাব এসব কি তুমি কখনো চোখে দেখোনি? তাছাড়া রায়হান রায়হান কি তোমার সম্পত্তির লোভ সামলাতে পারবে? মা, একদম বাজে কথা বলো না। রায়হান তোমার সম্পত্তির প্রতি মোটেও লোভী না। ওর এক্সপেকটেশন লেভেল সম্পর্কে আমার জানা আছে। তোমার আর আমার জানার ভিতরে একটু ফারাক আছে, তাই আমি রায়হানকে একটু বাজিয়ে দেখছিলাম। তাছাড়া আমিও চাই রায়হানকে যেটা তুমি ভাবো সেটাই যেন সত্যি হয়। আর তুমি আমাদের একমাত্র সন্তান, আমি কি কখনো তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করব? আমি মনে প্রাণে চাই তুমি রায়হানকে নিয়ে সুখে থাকো। নাও নাও, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওরা বরযাত্রী কতজন আসবে জানিয়েছে? ঘটা করে তো কিছু হবার কথা ছিল না মা। ও একা এসেই আমাকে নিয়ে যাবে। দ্যাটস গুড। ছেলেটার হিম্মত আছে বলতে হবে। Wow, you are looking so pretty, মা। আমার সব ফ্রেন্ডরা বলছিল তোমাকে নাকি খুব গর্জিয়াস লাগছে। মা, you are so gorgeous. আমি তো গেস্ট নিয়ে এত ব্যস্ত ছিলাম, তোমাকে দেখতে আসতে পারিনি মা। বাই দ্য ওয়ে, রাত 10টা বাজে, রায়হান এখন এসে পৌঁছলো না কেন? আরামবাগ থেকে গুলশানে আসতে এত সময় লাগে না, তুমি ওকে ফোনে কন্ট্যাক্ট করো। মা, ওর তো মোবাইল নেই। ওর কোনো রিলেটিভ বা ফ্রেন্ডসের কারোর নাম্বার তোমার কাছে নেই? আমি শিওর ও আর আসবে না। অ্যাটলিস্ট তোমার কথাই তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা ওয়েট করি। তোমার কি মনে হয় রায়হান এখনো আসবে? তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমরা নিজেদেরকে ভীষণ ব্রিলিয়ান্ট আর ট্যালেন্টেড ভাবো, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে আমরা যা শিখেছি তোমরা তার কিছুই শেখোনি। সবচেয়ে বড় কথা, তোমরা তো মানুষ চিনতে শেখোনি। আমি অবাক হয়ে যাই, তুমি আমার মেয়ে হয়ে রায়হানের মতো লোয়ার মিডল ক্লাস একটা গ্রিডি ছেলেকে কি করে পছন্দ করতে পারো? ছেলেটাকে
আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম সে ভীষণ ধুরন্ধর। সেই জন্যই আমি তার উপর একটা শর্ত আরোপ করেছিলাম। আম্মু আমি এখনো বিশ্বাস করতে পারছি না রায়হান আমার সঙ্গে এরকম করবে। আম্মু প্লিজ গাড়ি বের করতে বলো, আমি ওর বাসায় যাব। আমি একবার জানতে চাই ও কেন আমার সঙ্গে এরকম করলো। বাবা, ওর আবার বাসা আছে নাকি? বাসা মানে ওই যে রুমে ও থাকে। ঠিক আছে, আমিও যাবো তোমার সাথে। অঞ্জন, অঞ্জন, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ম্যাডাম, রাহান সাহেব তো রুমে নেই। কি বলেন? রুমে নেই মানে ও কোথায় যাবে? পাশের রুমে দুটো ছেলে ছিল, আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো গত রাত্রে ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে গেছে। কোথায় যাবে ও? ওর তো কোথাও যাওয়ার কথা না। কোথায় গেছে সেটা তো বলে যায়নি, এবং কবে আসবে সেটা বলেনি। ওর কোথাও যাওয়ার কথা না। আম্মু আমি নিজেকে দেখে আসি। শোনো, তুমি কোথায় যাবে? কোথায় খুঁজবে তাকে? চলো গাড়িতে ওঠো। আপনি ভালো করে জিজ্ঞেস করেছেন? এটা হওয়ার কথা না আম্মু। মা, কন্ট্রোল ইউর সেলফ। চলো, এসো আমার সাথে। কি আসলে দেখে চলতে পারি না? সরি ভুলটা আসলে আমার। ধারা তুই বৃষ্টি পরে আমি ভাবতেই পারিনি এইভাবে তোর সঙ্গে দেখা হবে। আমি আরো ভাবছিলাম যে মানে তোর যদি কোনো ঠিকানা আমার জানা থাকতো আমি তাহলে তোর বাসায় গিয়ে গল্প করতাম। এতদিন পর তুই করতে আসিস কানাডা? এই তো পরশুদিন আসলাম। ও মাই গড, আমার সত্যি সত্যি কান্না পাচ্ছে তোকে দেখে। না তুই না একদম পাগলই আছিস আগের মতো। আমি আরো ভাবছিলাম তোর বাসায় গিয়ে আড্ডা দিব। অবশ্যই আমার বাসায় যে আড্ডা দিবি, কিন্তু তুই তো এক ফোঁটা চেঞ্জ হসনি রে, আগের মতোই আছিস। কি বলিস পাগলের মতো কথা? 12 বছরে কেউ বদলায় না, এটা এক চোখেও দেখি না এখন। আচ্ছা শোন না, আমার বাসা না কাছেই, চল না আমার বাসায় যে চা খেতে খেতে বসে গল্প করবো। সিরিয়াসলি বাসায় কোনো অসুবিধা নেই তো? এখানে 10 টাকা রিক্সা ভাড়া, কাছেই। ওকে চল, তোর হাতে চা খাবো, চল চল। বাহ, সুন্দরী তো ঘর সাজিয়েছিস, একেবারে পাক্কা গিন্নি হয়ে গেছিস না? আরে 11 বছর হয় বিয়ে হয়েছে, 6 বছরের মেয়েও আছে একটা, তো গিন্নি হব না? মাশাআল্লাহ। কোথায় মেয়ে কোথায়? ও ধারা, বিশ্বাস কর তোর সঙ্গে দেখা হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই না আমার মনে হচ্ছে আমি আমার কলেজ লাইফে ফিরে গেছি। মানে সবকিছুই কেমন অদ্ভুত মনে হচ্ছে, খুবই অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ তা ঠিক। তোকে একটা কথা বলি, তুই যে বারবার আমার নাম ধরে ধারা ধারা বলে ডাকছিস না, আমার না কেমন যেন লাগছে, মানে আমি নিজেই নস্টালজিক হয়ে যাচ্ছি। বিয়ের পর থেকে কেউ আমার নাম ধরে আমাকে ডাকেই না। কেউ বৌমা, কেউ চাচি, কেউ মামি, কেউ ভাবি। মানে আমার যে একটা নাম আছে, একটা সুন্দর নাম আছে ধারা, সেটাই আমি ভুলে গেছি। কেন তোর হাজবেন্ড তোকে কি বলে ডাকে? প্রেমিকা, প্রেয়সী, প্রিয়তমা, কি বলে ডাকে তোকে? হ্যাঁ, ওনার মধ্যে এরকম রোমান্টিসিজম একদমই নেই। তার যা বয়স তার চেয়ে 10 বছরের বেশি গাম্ভীর্য নিয়ে এসে ঘুরে বেড়ায়। একটা কথা বলি তোকে, আমি না ওনাকে এখন আপনি করে ডাকি। কি বলিস? ও মাই গড, তোর কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে তুই 80 দশকের নায়িকাদেরও হার মানাচ্ছিস। তোর হাজবেন্ড কি করে?
ও একটা বাইং হাউসে আছে, মোটামুটি বেতনে চাকরি করে। ঘর তোর দেখে তো বুঝতেই পারছিস, মধ্যবিত্ত জীবনযাপন। হ্যাঁ, সুন্দর তো। অবশ্য তাতে আমার কোনো সংকোচ নেই। মানুষটা ভীষণ সৎ, এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, কলেজ লাইফে না তুই শান্তনু নামের একটা ছেলের সাথে প্রেম করতি, ওকে বিয়ে করেছিস? মানুষের সব চাওয়া কি পাওয়া হয়? মনে করতে চাই না ওসব কথা, কিন্তু মনের উপর তো কোনো কিছুর জোর খাটে না রে। মনে তো পড়ে যায় মাঝে মাঝে। শান্তনু, হচ্ছেটা কি শুনি? এলাকার লোকজন দেখলে কি ভাববে? কে কি ভাবছে তাতে আমার কিছু করার নেই। আমি কি ভাবছি সেটা আমার জানা দরকার। মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন? সোজাসুজি কথা বলতে পারেন না? মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। কি হলো, কিছু বলছেন না যে? আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। সব উল্টাপাল্টা প্রশ্নের উত্তর আমি দেই না। মানে উল্টাপাল্টা প্রশ্ন আবার কি? মানে বুঝেন না? ভালোবাসা কখনো করুণা দিয়ে হয় না। আমি ভেবেছিলাম আপনি একটু বুদ্ধিমান, এখন দেখছি অনেক বোকা। এই কয়দিনে তো আপনার বোঝা উচিত ছিল যে আমিও তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি বিশ্বাস করো, আমার না খুশিতে পাগলের মতো নাচতে ইচ্ছে করছে। হয়েছে, প্লিজ এখানে নাচানাচি করো না। আমি না তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। এই নুপুরটা আমার নিজ হাতে তোমাকে পরিয়ে দিতে। নিজের হাতে পড়াতে হবে না, আমি পড়ে নিচ্ছি। আমি বলেছি না আমি পরিয়ে দিচ্ছি। আল্লাহ, আমার পায়ে কেন হাত দিবা তুমি? আচ্ছা, আমি পরে নিচ্ছি তো। আরে আমি পরিয়ে দিচ্ছি। আমি শুনেছি তুমি নাকি অনেক সুন্দর গান। আমার জন্য একটা গান গাইবে প্লিজ? তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে। বাহ, তো শান্তনু তো অনেক রোমান্টিক ছিল। তা তো একটু ছিল। তারপর তারপর হুট করে শান্তনুর কাছে খবর আসলো ওর দাদি ভীষণ অসুস্থ। ওর হোম ডিস্ট্রিক্ট ছিল রংপুরে। একদিনের নোটিশে ও গ্রামের বাড়িতে চলে যায়। ছোটবেলা থেকেই আমার তো বাবা মা নেই, আমি তো মামা মামির কাছে থেকে মানুষ। নিজেকে খুব ছোট করে রাখতাম, তাদের সব কথা মেনে চলার চেষ্টা করতাম। মামারও কেন জানি হুট করে বদলি হয়ে গেল কুমিল্লা। 1 সপ্তাহের মধ্যে মামা কোয়ার্টার পেয়ে গেল, আমি সবার সাথে চলে গেলাম, আর আমরা হারিয়ে ফেললাম দুজন দুজনকে। তখন তো আর ফোনের যুগ ছিল না যে বাটন চাপলেই কাছের মানুষের কাছে চলে যাওয়া যায়।
আর শান্তনু তো আমার ঠিকানাও জানতো না, জানতোই না আমি কোথায় আছি। আমি ওর ঢাকার ঠিকানা জানতাম না, গ্রামের বাড়ির ঠিকানা জানতাম না, যে চিঠি লিখবো। তোদের আর কোনো যোগাযোগ হলো না? হয়েছিল একবার, বছরখানেক পরে ঢাকা থেকে খালা মামা মামিকে ফোন করে বললো আমাকে নিয়ে ঢাকা যেতে। আমি আসলাম, মনে পড়তো তখনও খুব শান্তনুর কথা, জানিস। একদিন হুট করে খালা বললো যে বাসে নাকি গেস্ট আসবে, ভালো কাপড় চোপড় পর। দেখলাম একটা মহিলা এলো আর তার সাথে একটা মেয়ে এলো, আমার সাথে অনেকক্ষণ বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে গল্প করলো। তারপর তার ব্যাগ থেকে একটা আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিয়ে বললো, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, সামনের সপ্তাহে। আমি না কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম, জানিস। কিন্তু ওই যে আমাকে তো মেনে নিতে হবে, আমার তো বাবা মা নেই, আমি তো তাদের করুণায় বড় হয়েছি। বিয়ে শপিং করে বেড়াচ্ছিলাম খালাতো বোনের সাথে, হঠাৎ করে দেখি শান্তনু আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর চোখের সাথে যখন চোখ পড়লো তখন দৌড়ে আমার কাছে আসলো, সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে, কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি জানো আমি ঢাকা শহরের সমস্ত অলি গলি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, তোমাকে কোথাও পাইনি, তুমি কেমন আছো? আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল ওকে দেখে, একটা কথাও বলতে পারিনি, কোথাও কোনো উত্তর দিতে পারিনি। দেখলাম আমার খালাতো বোনটা একটু দূরে চলে গেল আমাদেরকে স্পেস দিয়ে। তখন আমাকে বললো, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন, কেমন আছো তুমি? আমি বললাম, আমার কাছে কোনো কথা নেই, দুদিন পরে আমার বিয়ে। আর অদ্ভুত ব্যাপার কি জানিস, ওই দিন না আকাশটাও ভীষণ মেঘলা ছিল, হুট করে ঝুম বৃষ্টি নামলো। আমার খালাতো বোনটা আমার হাত ধরে টান টান দিয়ে মার্কেটের ভিতরে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা আটকে ছিলাম আমরা মার্কেটের ভিতরে। বৃষ্টিটা কমলে যখন আমরা মার্কেট থেকে বেরোচ্ছি, তখন দেখি শান্তনু ঠায় দাঁড়িয়ে আছে। আমার খালাতো বোন আমার হাত ধরে টান দিয়ে গাড়িতে নিয়ে উঠালো, তারপর শ্বশুরবাড়ি চলে আসলাম। তারপরে দেখা হয়নি। তোর কোনো অপরাধ বোধ হয়নি? তুই তোর হাজবেন্ডকে শেয়ার করেছিলি, শেয়ার করতে পারতি। হাজবেন্ডকে শেয়ার করব? কিভাবে শেয়ার করব? ভদ্রলোককে তো দেখেছি আমি বিয়ের দিনই। আরে বোকা, এসব নিয়ে এখন কেন মন খারাপ করছিস? হাজবেন্ড হিসেবে যাকে পাশে পেয়েছিস সে তোকে কেয়ার করে, তোর পাশে আছে, এটাই তো অনেক। হ্যাঁ, তা ঠিক, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, এটাই বা কজন পায়। দ্যাটস গুড। তো কখন আসবে তোর হাজবেন্ড? চলে আসবে এখনই, মানে ওর অফিস এক এক দিন এক এক সময় ছুটি হয়। হাল্লা, ছি 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 ছি, কলেজ লাইফে তুই আমাকে কি বলে রাখতে, তোর মনে আছে? গাদি। আমি না আসলেই একটা গাধি। এখনো? দেখ, তখন থেকে আমি বক বক করেই যাচ্ছি, নিজের গল্প তোকে শুনিয়ে যাচ্ছি, অথচ তোর কথা আমি তোকে কিছুই জিজ্ঞেস করছি না। আমার কথা জিজ্ঞেস করতে হবে না, আমার জীবনে আরো সিনেমাটিক। আচ্ছা শোন, তোর গল্প শুনবো, তুই চুপচাপ বস, আমি তোর জন্য চা বানিয়ে আনি, তারপর 2 বান্ধবী চা খেতে খেতে তোর গল্প শুনবো, ঠিক আছে? ওকে, বস। হেল্প করবো? না না না, তুই চুপচাপ বস। এই দেখ তো, বৃষ্টি কি হলো, দরজাটা খোল না। হ্যাঁ। তুমি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে? বাড়িটা যেহেতু আমার, আমি তো এখানে থাকবো, তাই না? আরে কি হলো রে বৃষ্টি? ও, আপনি এসে গেছেন? আয় বৃষ্টি, পরিচয় করে দিই, আমার হাজবেন্ড রায়হান, আর হচ্ছে বৃষ্টি, আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। ও, চা হয়ে গেছে তো, নে চাটা খেয়ে নে।
আপনিও গরম গরম চাটা খেয়ে নেন, পরে ফ্রেশ হন। রায়হান সাহেব, আপনার স্ত্রী যে আপনাকে এরকম আপনি আপনি করে সম্বোধন করে, আপনার অস্বস্তি হয় না? আমার ধারণা ও আপনিতেই কমফোর্টেবল, তাই ওর কমফোর্ট জোন থেকে বের করার রিকোয়েস্ট করিনি কখনো। আচ্ছা, তাই নাকি? আমার কেন যেন মনে হচ্ছে আপনি একটু আতেল টাইপের মানুষ। মানে কিছু মানুষ আছে না, নিজে যেচে পড়ে নিজের সম্মানটা একটু জোর করে আদায় করে নেয়, ওরকম। চুপ কর বৃষ্টি, কি বলছিস এসব? আচ্ছা, তুই গানের চর্চা করিস এখনো? সংসার করতে করতে গানের চর্চা সব লাটে উঠেছে। কি বলিস? রায়হান সাহেব, আপনি কি জানেন আপনার স্ত্রী খুব সুন্দর গান করে? তাই নাকি? কই, কখনো বলনি তো। ও মা, এটাও জানেন না? কখনো বলিসনি? আর আপনিও জানতে চাননি নাকি? ব্যাপারটা এরকম, আপনি ইচ্ছে করেই জানতে চাননি, কারণ আপনার স্ত্রীর সম্পর্কে জানতে চাইলে নিজের সম্পর্কেও বলতে হবে, তাই বুদ্ধিমত্তার সাথে একটু এড়িয়ে গেছেন। বৃষ্টি, কি শুরু করেছিস তুই এসব? থাম তো। আপনি ওর কথা কিছু মনে করেন না, ও শুরু থেকে এরকম কাটা কাটা কথা বলে। তুই বাকি, তুই এত ভালো গান গাইতি, গানের চর্চা ছেড়ে দিলি কেন? বিয়ের পর প্রথম প্রথম গুনগুন করে গাইতাম, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেন যে ঘরের বউ যদি ঘরের কাজ করতে করতে গান গায় তাহলে সেই ঘরের নাকি অমঙ্গল হয়। ঘরের মঙ্গল কামনা করতে নিজের গানের চর্চাটা ছেড়ে দিয়েছি। ওরে বাবা, এইসব প্রাগৈতিহাসিক কথা শুনে আমার সবকিছু তিতা তিতা লাগছে। আর চায়ও চিনি হয়নি, একটু চিনি দে না। ওকে, আমি নিয়ে আসছি। আমার ফোন নাম্বার, তোমার সঙ্গে কথা বলাটা জরুরি। ডাক্তার এবার ঠিক আছে কিনা? তারপর বলো, কেমন আছো? আছি, কেটে যাচ্ছে দিন। কেন? তুমি তো দেশেই থাকতে চেয়েছিলে, এত হতাশ গলায় বলছো কেন? নাকি পুরনো প্রেমিকার সাথে দেখা হলে এটা তাকে বুঝিয়ে দিতে হয় যে তুমি ভালো নেই? যদি পারতাম বলতে যে খুব সুখে আছি, ভালো আছি, তাহলে সবচেয়ে খুশি হয়তো আমি হতাম। দেশে আমার এখন কেউ থাকে না, দেশে আসার আর কোনো কারণও আমার নেই, তবু আসি। শুধু আমার একটা প্রশ্ন, এই 12 বছর ধরে জানার, সেদিন তুমি কেন আসোনি? জানি না, এবার বারবার মনে হচ্ছিল যে করেই হোক তোমার সঙ্গে দেখা করবো, কিন্তু এরকম একটা অসহায় পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, সেটা আমি কখনো ভাবিনি। আমি কেন সেদিন আসিনি, কেন পৌঁছাতে পারিনি, তখন কি একবারও জানার চেষ্টা করেছিলে? নাকি মনে হয়েছিল যে আমি একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ? নাকি স্বার্থপরের মতো তখন তুমি তোমার মডার্ন মায়ের বগলে চেপে ড্রিমল্যান্ডে পাড়ি জমাচ্ছিলে? এখন নিশ্চয়ই খুব সুখে ওখানে সংসার করছো, মনের মতো একজন পাত্র পেয়েছো। This is none of your business. Of course this is my business. জোর গলায় কথা বলে কি নিজের দোষটা চাপাতে চাইছো? সাহস করে বলতে পারছো না যে সেদিন তুমি দায়িত্বহীনতার পরিচয় দিয়ে পালিয়ে গিয়েছিলে? তুমি শুনবে সত্যি সেদিন কি হয়েছিল? তাহলে শোনো, আমি ময়মনসিং থেকে বাবা মার অনুমতি নিয়ে ঠিকই সেদিন ঢাকায় ফিরেছিলাম। নিজের মতো বিয়ের প্রস্তুতি নিয়ে আমি তোমাদের বাড়ি থেকেই যাচ্ছিলাম। না
নাম নাম আরে এই ওই নাম নাম আরে কি আশ্চর্য, আরে তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এভাবে ব্রেক করেন কেন? নাম নাম আরে কি বলছেন এসব, আপনারা কারা? আমরা শালা আপনার গেট ধরবো, বিয়ে করতে যাচ্ছেন না? আরে কি আশ্চর্য, আমি একটা জরুরি কাজে যাচ্ছি ভাই, এই, পান করার সময় না, আপনি জানতো। নামতে বলছে নামেন। নামা। আরে কি আশ্চর্য, আপনার এভাবে ধরছেন কেন আমাকে? ম্যাডাম বলেছে তার মেয়ের জামাইকে ভালোভাবে আদর করতে, যাতে এক মাস নিশানা থেকে না উঠতে পারে। ওঠা! তোমার মা তোমাকে সুখী দেখবার জন্য আমাকে পঙ্গু বানিয়ে বিদেশটাকে তোমার জীবন সঙ্গী হিসেবে ধরিয়ে দিয়েছেন। ভাবতে পারছি না আম্মু এতটা নিচে নামতে পারে। আমিও না। আচ্ছা, আজকে একটু বেশি দেরি হলো। বাচ্চারা কোথায়? এই সময় যেখানে থাকে মার সাথে বসে টিভি দেখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, চা দেবো নাকি একবারে ভাত খাওয়া হবে? আগে তো তাও কোনো একটা কিছু বলে সম্বোধন করতে, এখন দেখছি বান্ধবীর পরামর্শে সম্বোধন করাই বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, তুমি করে বলবে। আচ্ছা শোনো না, সেটা হচ্ছে বৃষ্টি তো আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসছে। ও 3-4 দিন পর চলেও যাবে। পরশু না আমি ওকে বাসায় খেতে বলেছি। আমাদের কি ওকে কিছু একটা গিফট করা উচিত না? আমি ভাবছিলাম কিছু একটা শাড়ি কিছু একটা কিনে দিই। হ্যাঁ, তুমি চাইলে করো। আরও একটা কথা, আমি তো কখনো শাড়ির দোকানে যে শাড়ি কিনিনি একা একা। আমার পছন্দও তো অত ভালো না। তুমি কি আমার সঙ্গে একটু যাবে? যাও। থ্যাংক ইউ। কি করিস? দাঁড়া না, একটা ছোট্ট সারপ্রাইজ আছে। এটা তোর জন্য। আমার জন্য এক অরণ্য সজীবতা, এটা কি তুই লিখেছিস? তোর কি মাথা খারাপ? তুই আমাকে চিনিস না? আমার মাথা দিয়ে এত সুন্দর ক্রিয়েটিভ লাইন আসবে নাকি? ওই দোকানের ডিসপ্লেতে এত সুন্দর একটা গাঢ় সবুজ রঙের শাড়ি ছিল, কি যে সুন্দর, যদিও দামটা একটু বেশি। তারপর আই প্রমিস আমি তোমাকে ওই শাড়িটা কিনে দেবো। তারপর তুমি যখন ওই শাড়িটা পরে আমার সামনে আসবে, আমার তখন মনে হবে আমি তোমাকে এক অরণ্য ভালোবাসা দিয়েছি। ইনফ্যাক্ট শাড়িটাও রায়হান পছন্দ করে দিয়েছে। আমার পছন্দ তো জানিস, আমি তো সারা জীবনই মানুষের উপর ডিপেন্ডেন্ট। ইনফ্যাক্ট আমার কাপড়গুলো রায়হান পছন্দ করে কিনে দিয়েছে। ও তোর জন্য একটা সবুজ রঙের শাড়ি কিনেছে, বললো তোকে নাকি সবুজ রঙটা খুব ভালো লাগবে। শাড়িটাও খুব সুন্দর, তোকে আসলে অনেক সুন্দর লাগবে রে। শাড়িটা পরে যদি তোকে দেখতে পারতাম খুব ভালো লাগতো। You are so lucky, মাশাআল্লাহ। রিয়েলি আই এম। আমরা কবে আসবি বল না? আর হয়তো আসা হবে না। মানে কি, তুই কি সারা জীবনের জন্য থেকে যাবি ওখানে? এখানে তার আমার কেউ নেই। তা অবশ্য ঠিক, যদি কোনোদিন যাই অবশ্যই তোর বাসায় যেয়ে উঠবো। হ্যাঁ তা তো বটেই। ভালো থাকিস তুই। টাকা পাঠান
বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। ধারা একটা গান শোনাবে? এখন কতদিন চর্চা নেই। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, এই গানটা ভীষণ শুনতে ইচ্ছে করছে। শোনাও না।